নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবার, তো তাই একটু দেরি হলো আজকে ব্লগটা শুরু করতে, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল। এতগুলো পুজোর জোগাড়, হরি পুজো, তারপরে আমাদের সত্যনারায়ণ পুজো হয়, আবার লক্ষ্মী পুজো, তো তিনটে পুজোর জোগাড় করতে অনেকটাই সময় লেগে গেল। তো তার জন্য সকাল থেকে আজকে আর ব্লগটা শুরু করতে পারিনি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9টা 10। তো 9টা থেকে আমি ব্লগটা শুরু করছি। তো চলো সাথে থাকো। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও, আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো জানিও। তো চলো, পুজোর জোগাড় করে নিয়েছি। তো চলো, কী কী পুজোর জোগাড় করলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আজ তো গুরু পূর্ণিমা, তো তাই আমার পরিবারের সকল বন্ধুদের জানাই গুরু পূর্ণিমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। তো এই যে দেখো, এখানে ঘট পেতে আস্তানা সাজিয়ে নিয়েছি সত্যনারায়ণের পুজোর জন্য। ঠাকুরমশাই পাশের বাড়িতে পুজো করছে, এক্ষুনি চলে আসবে। আর এখানে যে জোগাড় করেছি এটা হচ্ছে হরি পুজোর জোগাড় করে রেখেছি। আর এইখানে সমস্ত ফল টল কেটে রেখে দিয়েছি, সিন্নির জন্য কলাটাও ছাড়িয়ে রেখে দিয়েছি। ঠাকুরমশাই আসলে মা খাবেন সিন্নিটা। আর এদিকে আমার কিন্তু ফুল দিয়ে পুজো করাও হয়ে গেছে। আজকে একটু অল্প অল্প করে ফুল দিয়েছি, কারণ এদিকেও তো ফুলগুলো লাগবে, তো তার কারণে। তাদের উপরে বেটো প্রভুনায় বলে ইহা শুনিতে জগৎ প্রভু নারায়ণ আমি হই শুনিতে যে সত্যনারায়ণ আমার পুজিল হয় দুঃখ বিমোচন যজ্ঞ হইতে পুজোকে নাহি প্রয়োজন ভক্তি করে মরে পুজো দুঃখ হবে নাশ ভক্তি বুঝলে হয় তার সর্বনাশ যে বলে তুমি যদি নারায়ণ দেখালে তো উপকৃত হবে মনে নারায়ণ নিজের উপর করলে ধারণ জন্মার্জিত পূর্ণ ফলে দেখিলে ব্রাহ্মণ ইন্দ্র এই দেবগানে ধ্যান নেই পাস সে পদ দেখিলে দিজ অমনি হালায় শঙ্খ চক্র কথা পদ চতুর্ভুজ হারি কোটি দেশে পিতাম্বরে যাই বলি হারি ভাবি গত দিজে নেত্র সুঝাতে অচেতন হিয়া পড়ে ভূমির ওপরে চেতনা পাইয়া দিয়ে ধরলে চরণ কিবা গুণ দেখি প্রভুদিলা দর্শন মৃদুহাস্য করি পুনঃ প্রভু নারায়ণ অবতীর্ণ ধরণীতে জীবের কারণ করিলে জীবের কানে মন প্রাণ সত্যনারায়ণ রূপতে দেখিলে ব্রাহ্মণ যাকে যোগ্য দেখি কলিকাল পুজিতে আমার নেই কিছু জঞ্জাল। তো দেখো, পুজো হয়ে গেছে। তো পুজো হওয়ার পর তারপর ভাবলাম একটু ধুনোটা বাড়ির চারপাশে ঘুরিয়ে দিই, আর তোমাদের সাথে সত্যনারায়ণের পাঁচালিটাও শেয়ার করলাম। তো ঠাকুরমশাই পড়ছিলেন, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আজকের দিনে সত্যনারায়ণের পাঁচালি পড়তে হয় আর পাঁচালি শুনতেও হয়। তো তারপরে যে দেখো, ধুনোটা নিয়ে এখন পুরো বাড়ি আমি চারপাশ দিয়ে দেব। আর যেহেতু আজকে পূর্ণিমা আর বৃহস্পতিবার, আজকে কিন্তু খুব ভালো দিন। আজকে লক্ষ্মী পূর্ণিমা, আবার আজকে গুরু পূর্ণিমা, তো তার জন্য আজকে কিন্তু খুব ভালো একটা দিন। তো তাই পুরো বাড়ি একদম, যাতে করে আমার পুরো বাড়ির কোণা কোণা একদম পজিটিভ এনার্জিতে ভরে যায়, তো তার জন্য পুরো বাড়িতে আমি ধুনা ঘুরিয়ে নিলাম। আর এই ধুনোর সাথে কি কি দিয়েছি জানো তো? দিয়েছি একটু কর্পূর আর একটু গাওয়া ঘি আর মধু। তো তারপরে যে দেখো, হরি মন্দিরেও পুজো হয়ে গেছে, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। পুজো দেখো, পুজোর পর সবাইকে প্রসাদ দিয়ে দিলাম, আর আমি আর মাও একটু করে খেয়ে নিলাম। আজকে তো আমি আর মাকেও ভাত বা মুড়ি কিছুই খাবো না, ওই রুটি কিংবা ওই সাবু। তো ভাবছি একটু সাবুই করব, কারণ এখনও সাবুটা ভেজানো হয়নি। তো রুটি যেহেতু রাত্রে হবে, তো তার জন্য এখন আর রুটি করব না, সাবুরই একটু খিচুড়ি করব। আর এদিকে দেখো, আমার ভাত আর ডালটা হয়ে গেছে, আর ওখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। তো আজকে কিন্তু এই দুপদ রান্নাই করব, আর বেশি কিছু করব না, কারণ বাড়িতে তেমন কোনো সবজিও নেই আর সময়ও আমার হাতে নেই। কারণ এই সমস্ত রান্নাবান্না করার পর আমাদের রান্না করতে হবে। নিজে খেলে তো যাই হোক কিছু খেয়ে নিলে মানে হয়ে যায়, কিন্তু যেহেতু মাও উপোস করে আছে, আমি খাই না খাই তার জন্য কোনো মানে কারো কাছে কোনো অভিযোগ আসবে না, কিন্তু আমি যদি বাড়ির লোকজনদেরকে না খাইয়ে রাখি, তাহলে কিন্তু সেটা একটা অভিযোগের ব্যাপার বা বিষয় হয়ে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করে আমাকে আবার ওইদিকে রান্নাবান্নাটাও করতে হবে। তো এখানে দেখো, আদা জিরা দিয়েই করছি সয়াবিন আলুর তরকারি, যেমন নিরামিষ হয় এমন কিছু তাকঝাক করে আজকে আর রান্না করছি না। আজকে হিংটিং কিছুই দিইনি, শুধু এই প্লেন আদা জিরা আর লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে রান্নাটা করছি। আজ তো গুরু পূর্ণিমা, তো চলো গুরু পূর্ণিমা নিয়ে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তো গুরু পূর্ণিমাতে আমরা গুরুদের প্রতি শ্রদ্ধা জানাই। তো আর আমরা ছোট থেকেই একটা জিনিস জেনে এসেছি, আমাদের গুরু হলো দুজন, এক হলো শিক্ষাগুরু আর এক হলো দীক্ষাগুরু। তো আমার দীক্ষাগুরুকে তোমরা তো সবাই জানো,
তো আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, তিনিই আমার দীক্ষাগুরু। আর শিক্ষাগুরুর কথা যদি বলি তাহলে কিন্তু আমার জীবনে শিক্ষাগুরু অনেক মানুষ। তো প্রথমেই বলে রাখি, যিনি আমার জন্ম দিয়েছেন, যিনি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন, যার হাত ধরে আমি অ আ লেখা শিখেছি বা চলার পথটা শুরু করেছি, তিনি হলেন আমার প্রথম শিক্ষাগুরু, আমার মা। তারপর বাবার কথা কিছু বলতে পারবো না, কারণ বাবার স্মৃতি আমার সেইভাবে মনে নেই, কারণ অনেক ছোট অবস্থাতেই বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তো তাই বাবার কথা সেইভাবে আমার কিছু মনে নেই। তো তারপর আছে আমার স্কুলের শিক্ষক, আমার প্রাইভেট টিউশনির শিক্ষক, তিনারাও ছিলেন আমার শিক্ষাগুরু। তারপর এই শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির মানুষজন, আমার শাশুড়ি মা, তিনিও কিন্তু আমাকে অনেক কিছু শিক্ষা দিয়ে আমাকে বড় করে তুলেছেন। তো সেখানেও তিনিও আমার শিক্ষাগুরু। তো তারপরে সবথেকে বড় শিক্ষাগুরু হলো আমাদের এই বাস্তব জীবন, সমাজ, সংসার। এই সংসারে এসে আমরা যে শিক্ষা পেয়েছি, তা সেই শিক্ষা হয়তো কোনো বই খাতাতে আমরা পাইনি। কি বন্ধুরা, আমি কি ঠিক বললাম? আমি ঠিক বললাম না ভুল বললাম, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, কথা বলতে বলতে অনেকগুলো কাজ সারা হয়ে গেল। এদিকে একটু সাবুর খিচুড়ি করে নিয়েছি। তো আজকে আর বাদাম দিইনি, কিশমিশ আলু দিয়েই করেছি। মাকে দিয়ে চলে এলাম, আর বাকি আমিও নিয়ে বসে পড়েছি। আর ওইদিকে তোমাদের দাদাভাইকেও ভাতটা দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আমিও খাচ্ছি। তো একসাথে বসেই খাচ্ছি। ও বলছে যে সকাল থেকে কিছু খাওনি কেন, সকালে করতে পারতে। কিন্তু বলে তো দেয় অনেকেই অনেক রকম কথা, যে কেন খাও না, খেতে পারো না নাকি, অনেক কিছুই বলে। তোমাদের দাদাভাই না খেলে বকাবকি করে, তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কথাও বলে। কিন্তু আমার না সময় হলে আমি কখন খাই বলো? একটা কাজ করতে করতেই তো সময় চলে যাচ্ছে, তাহলে আমি আর খাবো কখন? তো সেই কথাগুলোই তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো দুজনে মিলে গল্প করতে করতেই খাওয়া হচ্ছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদের সামনে অনেকটা সময় পর এলাম। তো সন্ধ্যের রান্নাবান্না নিয়ে এলাম। তো দেখো, এই যে করব মটর, মানে ঘুগনি করব। আর এখানে আমি আটা মাখিয়ে রেখে দিয়েছি। তো রুটি আর ঘুগনি হবে। আর ছেলেকে বলেছি সিমাই নিয়ে আসতে, সিমাই যদি নিয়ে আসে তাহলে একটু সিমাই করব। তো চলো রান্নাটা করে, ঘুগনিটাকে মশলা করে আমি প্রেসারে দিয়ে দেবো, তাহলে একই সময়ে আমার রান্নাটা হয়ে যাবে। নাহলে আবার সেদ্ধ করো, তারপর আবার রান্না করো, অনেকটা সময় লাগবে। তো তার জন্য একবারে কড়াইতে মশলা করে আর মটরটাকে একটু কষিয়ে তারপর দিয়ে দেবো প্রেসারে। তখন আমার হাতে কম সময় থাকে, তখন কিন্তু আমি এইভাবেই ঘুগনি করি। তোমরাও চাইলে কিন্তু এইভাবেও করতে পারো। আর তোমরা কে কে এইভাবে করো আমাকে কমেন্টে জানিও। আমার আশা করি সবাই হয়তো এই বুদ্ধিটা জানে, বা অনেকেই হয়তো এটা করে। তো যাই হোক, আমি করি, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এইদিকে দেখো, কীর্তন করতে চলে এসেছে সবাই, তো তাদের জন্য একটু প্রসাদ রেডি করে নিয়েছি। তো 4 জন এসেছে আজকে, তো 4 জনের জন্য 4টে বাটিতে রেডি করে নিয়েছি। তো এই যে দেখো, কীর্তন হচ্ছে আমাদের। তো দেখো, আমি রুটিগুলো একসাথে বেলে নিয়েছিলাম, একসাথে বেলে নিয়ে এখন তাওয়াতে 4টা 5টা করে দিয়ে এইভাবে সেকারিতে করে সেঁকে নিচ্ছি। তো এইভাবে করলে কি হয়, খুব অল্প সময়ে অল্প গ্যাস খরচে কিন্তু রুটিগুলো হয়ে যায়। তবে অনেকেই বলে শুনি যে গ্যাসের এইভাবে ওই তাপে রুটি সেঁকে খাওয়া নাকি একদমই উচিত না। তবে সত্যি কথা বলতে দেখো, অনেক কিছুই কিন্তু উচিত না, আমাদের শরীরের জন্য অনেক কিছুই ক্ষতি। কিন্তু আমাদের এই যে কর্মব্যস্ত জীবনে আমরা খুব কম সময়ে সব কিছু করার জন্য এইভাবে নানা রকম টিপস ফলো করে থাকি। তবে জানি এটা শরীরের জন্য ঠিক না, কিন্তু তবু এই সময় বাঁচানোর জন্য করে থাকি। তবে আমি তো গ্যাসে রুটি কম করি, কম নয় করি, তবে এইভাবে কম করি। আর উনানেও হয়, তো আমার তো দুইভাবেই আমার রান্না চলে। তো সেই জন্য যে কন্টিনিউ এইভাবে খাই তেমনটা কিন্তু না।
তো এই যে দেখো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের রুটিটা আগে রেডি করে নিলাম, তো তারপরে যে ছেলেকেও দিয়ে দিলাম। সাথে একটু সিমাইও করেছি। তো ছেলে অনেকটা দেরি করে সিমাইটা নিয়ে এসেছিলো। তো যাই হোক, এসে আমাকে বলছে যে সিমাই করো। আমি ভাবছিলাম যে করব না, অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু না, তার বায়না করতে হবে না, আমি এনেছি যখন তুমি করে দাও আমাকে। তো তারপরে যে দেখো একটু সিমাইও করে নিয়েছি। তবে সিমাইটা আর একটু হলে ভালো হতো, মানে একটু বেশি রয়ে গেছে, ঝোল ঝোল রয়ে গেছে, আর একটুখানি দুধটাকে ফুটিয়ে কমালে ভালো হতো। আর এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন ধুয়ে নিয়ে চলে এলাম। রান্নাঘরে সমস্ত এঁটো বাসন আমি পরিষ্কার করে নিয়েছি। তোমরা তো জানোই রাতে আমি এঁটো বাসন রান্নাঘরে রাখি না, আর এটা সংসারের জন্য খুবই অমঙ্গল। কিছু করো না করো, রান্নাঘরে কিন্তু কখনোই এঁটো বাসন রাখতে নেই। তো সেটা ধুতে না পারলে কলপারে ভিজিয়ে রাখলেও চলবে, কিন্তু এঁটো বাসন রান্নাঘরে একদমই রাখা উচিত নয়। তো তার জন্য দেখো সমস্ত এঁটো বাসন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে লাতাও দিয়ে দিয়েছি। প্রতিদিনের মতো গ্যাস মুছে, এমনকি সব কিছুই যেমন করি আমি প্রতিদিন, সেরকম সব কিছুই কিন্তু রেডি করে নিয়েছি। তো এই যে দেখো এখানে 2 ঘটি জল, মানে একটা তো আমি ঠাকুরের জন্য জল রাখি, আর একটা মিছরি জল ভিজিয়ে রেখেছি, এই যে শরবত একটু ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা আমার একটু পাশে থেকো আর সাথে থেকো। তোমাদের থেকে এখন বাজে কটা জানো তো? এখন বাজে 11:10। তো 11:10 ঘুমাতে ঘুমাতে আরও প্রায় 12টা মতো বাজবে। তো আজকে আর ভিডিও এডিট করব না, সকালে উঠে ভয়েস ওভার দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সারাদিনের এত খাটাখাটনি শুধুমাত্র ওই 10-12 মিনিটের ভিডিওতে শেয়ার করা যায় না। সেই ভোর 5টা থেকে উঠেছি, আর এখন বাজে 11:10, 1 মিনিটও কোথাও বসিনি, মানে সারাদিনই চলছে কাজ। তো সেই এতটা জার্নির মধ্যে ওই 10-12 মিনিট তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সেইভাবে কোনো ভিডিও করিনি, আর জানি না কি হয়েছে এখন, আর কি কেমন যে একটা হয়েছে, ভিডিও করার ইচ্ছাটা থাকছে না। কাজ সব করে নিচ্ছি কিন্তু ক্যামেরা অন করতে ইচ্ছে করছে না। তো তারপর এমনিতেই ফোনটাও আমার ব্যস্ত থাকে সবসময় অন্যান্য কাজে, ওই যেই কাজটা করছি সেই কাজের জন্যও ফোনটা অনেকটা ব্যস্ত থাকে। তারপরে কি বলতো, সংসারের কাজ প্লাস ওই তো বাইরের একটা কাজ আছেই আমার, তারপর ভিডিও করা, আর তারপর তোমাদের যে পরিবারে যাব তার জন্যও তো ফোনটা দরকার। তো এরকম করে কিছুটা সময় ভিডিও অফ করে তোমাদের ভিডিওগুলো দেখি। তো যাই হোক চলো আর বেশি বকবক করবো না, অনেক রাত্রিও হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। চলো আজকের মতো টাটা।